প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে বিমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। দর্শক, দেশের বিমা খাত এখন একসঙ্গে তিনটি বড় পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছে: স্থিতি, সুশাসন ও আস্থা। কিছু কোম্পানির আর্থিক দুর্বলতা, সময় মতো দাবি পরিশোধে ব্যর্থতা, পলিসি ল্যাপসের উচ্চ হার এবং অনিয়ম অভিযোগে জন আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে প্রয়োজনীয় পদক্ষেপ, রাষ্ট্রীয় মনোযোগের অভাবে দিন দিন রুগ্ন হয়েছে পুরো বিমা খাত। বিশেষজ্ঞরা বলছেন, খাতটিকে টেকসই করতে হলে কার্যকর তদারকি, জবাবদিহিতামূলক পরিচালনা, ঝুঁকি ভিত্তিক নজরদারি এবং প্রযুক্তি নির্ভর উদ্যোগ প্রয়োজন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু সহায়তা প্যাকেজ বা অস্থায়ী সমাধান দিয়ে কি আস্থা ফিরবে, নাকি দরকার গভীর কাঠামোগত সংস্কার? বিমা খাতে স্থিতি ফেরাতে, সুশাসন প্রতিষ্ঠা করতে এবং গ্রাহকের আস্থা পুনর্গঠনে কোন পদক্ষেপগুলো জরুরি ভিত্তিতে নেওয়া উচিত? এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনার বিষয় বিমা খাতের স্থিতি, সুশাসন ও আস্থা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভি স্টুডিওতে আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর শিব্বির আহমেদ। যাচ্ছি মূল আলোচনায়। জনাব রেফায়েতুল্লাহ, গ্রাহকেরা যখন টাকা ফেরত না পেয়ে রাস্তায় নামে, তখন পরিস্থিতিকে কতখানি উদ্বেগজনক মনে করছেন আপনি? আস্থার সংকট কি শুধু কিছু কোম্পানির অনিয়মের কারণে তৈরি হচ্ছে, নাকি সামগ্রিক ব্যবস্থার ব্যর্থতার কারণেই এই আস্থার সংকট? ইন্স্যুরেন্স সেক্টরের বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য আস্থা হচ্ছে টপ প্রায়োরিটি। যে কোনো আর্থিক লেনদেন বলেন, ব্যাংক বলেন, বিমা বলেন, সব জায়গাতে হলো আস্থার ঘাটতি থাকলে এটা মানুষের কোনো ভবিষ্যৎ থাকে না আর কি। এইটা হলো ইন্স্যুরেন্স সেক্টরে যেটা হচ্ছে, এটারই তার প্রমাণ। এখন আস্থা কিভাবে ফিরে আসবে এখানে তো আমরা এইখানে এইটাই আলোচনা করতেছিলাম যে বিমা সেক্টরে আস্থা থাকার কোনো কারণ নাই। এবং আমি মনে করি যারা যে বিমা, যেসব প্রতিষ্ঠান, যেসব কোম্পানি মানুষের কাছে যায় বিমার জন্য, বিমা পলিসি করার জন্য, অবশ্যই এখানে তাদের একটা কমিটমেন্ট থাকা দরকার ছিল যে একটা সার্টেন পিরিয়ডের পরে যখন ম্যাচিউরড হবে পলিসি, তাকে এইখানে টাকাটা ফেরত দেওয়া, তাকে এই ইন্স্যুরেন্সের যে পলিসির টাকাটা ফেরত দেওয়া বিনা বাধায়। বাংলাদেশের সমস্যা হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরের যে পলিসি করে মানুষ, যেটা মানুষ রিস্ক মিনিমাইজ করার জন্য ইন্স্যুরেন্স করে, দেখা গেছে যে ইন্স্যুরেন্স করে সে আরও রিস্ক কিনে ফেলছে, আরও রিস্কের ভিতরে ঢুকে গেছে, সে আর্থিকভাবে আরও খারাপের দিকে চলে গেছে। এখন এই বিমা সেক্টরে যদি আস্থা ফিরিয়ে আনতে চায়, তাহলে যেটা করতে হবে যে বিনা ম্যাচিউর হওয়ার পরে, পলিসি ম্যাচিউরড হওয়ার পরে বিনা শর্তে, বিনা বাধায়, যেমন মনে করেন যে আমরা ব্যাংকে যাই, ব্যাংকে একটা চেক নিয়ে যাই, চেক নিয়ে গেলে কি হয়, আমাকে যদি ব্যাংক টাকা পাওনা থেকে আমাকে সেটা চেকের মাধ্যমে টাকাটা আমাকে দিয়ে দেয়। ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু বিষয়টা এরকম না। আমার পলিসি ম্যাচিউরড হওয়ার পরে আমাকে ইন্স্যুরেন্স অফিসে ধর্ণা দিতে দেখা গেছে যে আমার ওই ধৈর্য হারানোর অবস্থা। এবং ইদানিং আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের কাছে প্রায়ই এই কমপ্লেনগুলো আসে যে ম্যাচিউরড হয়েছে পলিসি, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদেরকে সেই টাকাটা ফেরত দিচ্ছে না, বলতেছে যে আপনারা আমাদের সাথে পলিসি রিনিউ করেন অথবা অন্য আরেকটা প্রোডাক্ট বাই করেন। এটা কেন হবে? আমি যদি ইন্স্যুরেন্স সেক্টরের ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রেখে যদি আমি টাকাটা ফেরত না পাই, তাহলে আমি কেন সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে আবার যাব, বা ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি আমার কেন আস্থা যাবে? এইখানে আমি আজকে যে জিনিসটা আমি খুব প্রাধান্য দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে এই সেক্টরকে, এত বড় একটা আর্থিক খাতকে এইভাবে ছেড়ে দেওয়া যাইতে পারে না। মানুষের আর্থিক অবস্থানে এইরকম অবস্থা চলতে দেওয়া যায় না। আমার মনে হয় সরকারকে ইমিডিয়েটলি একটা ইন্স্যুরেন্স সেক্টরের একটা বড় ধরনের রোডম্যাপ তৈরি করা দরকার এবং একটা স্ট্রং বডি তৈরি করা দরকার, যারা প্রথম কাজ হবে, যাদের প্রথম এবং প্রধান কাজ হবে মানুষের যে টাকাটা পলিসিগুলো ম্যাচিউরড হয়েছে, সেই ম্যাচিউরডের টাকাটা ফেরত দেওয়া। এটা হলো এক নম্বর কাজ হবে রোডম্যাপের, এবং সেটা টাস্ক ফোর্স হতে পারে ইন্স্যুরেন্স সেক্টরে। ফর এক্সাম্পল, ব্যাংকিং সেক্টর নিয়ে সরকার বিভিন্ন ধরনের কিন্তু
পলিসি নিচ্ছে, স্টেপস নিচ্ছে। এই সপ্তাহেই দেখলাম যে ব্যাংক লোনের একটা বিরাট অংশ যে ইন্টারেস্ট রেট মাফ করে দিয়ে হলেও ওই ব্যাংকিং সেক্টরে একটা স্টেবিলাইজেশনের চিন্তা ভাবনা করে, স্ট্রিমলাইনিং করার চিন্তা ভাবনা করতেছে। সিমিলারলি ইন্স্যুরেন্স সেক্টরেও এই ধরনের একটা বড় উচ্চ পর্যায়ের যাদের যেই বডিটা টাস্ক ফোর্সের অনেক পাওয়ার থাকবে, তারা সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকবে, এই ধরনের একটা টাস্ক ফোর্স করা দরকার ইমিডিয়েটলি, যেটার কাজ হবে প্রধানত দুইটা, একটা হচ্ছে মানুষের টাকা ফেরত দেওয়া এবং একটা ফিউচার লং টাইম একটা রোডম্যাপ তৈরি করা ইন্স্যুরেন্স সেক্টরে। ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা এরকম একটা পটেনশিয়াল সেক্টরকে আমরা আর এটাকে আন্ডারমাইন করার সুযোগ নেই। আসলে আমাদের এখানে আমাদের অনেক সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। জনাব আবুল কাশেম, কিছু কোম্পানির নেতিবাচক কর্মকাণ্ডে যে খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে তার কি ধরনের প্রভাব ভালো কোম্পানিগুলোর উপর পড়ছে? গ্রাহকদের এই তীব্র অবিশ্বাস ও পলিসি ল্যাপসের উচ্চ হারের মুখে দাঁড়িয়ে ব্যবসা টিকে রাখা কত চ্যালেঞ্জিং হবে? আসলে আমাদের বাংলাদেশ, আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, এই যে বিভিন্ন উইংগুলি আছে, বিমা, ব্যাংক, বিভিন্ন লিজিং, ওরা তো ওদের জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা মানুষগুলি কতগুলি পরিবর্তন হতে পারলাম? আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ, আমাদের সদ্য নিয়োজিত চেয়ারম্যান, উনি আইসা এখানে একটা তথ্য, গত সপ্তাহে ইন্স্যুরেন্স রিপোর্টার ফোরাম একটা সাংবাদিক একটা সম্মেলন ছিল, উনি এটা উল্লেখ করলেন বর্তমান বাজারে এবার 7,000 কোটি টাকা দেনা আছে আপামর জনসাধারণ থেকে। দাবি উত্থাপন হয়েছে, কিন্তু এই দাবিগুলি তারা সেটেল করতে পারছে না। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের নিয়ন্ত্রণ সংস্থাগুলি, আমাদের প্রতিষ্ঠানগুলি যথাযথ নিয়ম অনুসরণ করছে কিনা। সুন্দর একটা বিধান আছে, গাইডলাইন আছে, বিমা নীতি আছে, বিমা আইন আছে, এর ভিতরে আমরা আছি কিনা। তা আমাদের যে সমস্যা হলো, চোর পালাই গেলে এখন চোরকে আমরা খোঁজাখুঁজি করি, চোর যাতে না আসতে পারে। এই যে সাইবার সিকিউরিটি, এই ব্যবস্থাটা আমাদেরকে নেওয়া উচিত। কিছু সংখ্যক প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স ভালো করছে, তাদের সুবাদে এখনও হয়তো সেক্টরটা বেঁচে আছে। আমি বিলং করি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসিতে। আমাদের প্রতিষ্ঠান এই দেশের প্রাইভেট সেক্টরে ফার্স্ট পাইনিয়র। 1985 থেকে আমাদের আজকে 42 বছর পথযাত্রা। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এই দেশের আপামর জনসাধারণকে যে আস্থা আমরা নিয়েছি, আস্থাটা লং রান, এটা শর্ট টার্ম না। এটা ব্যাংকের মতো না যে আজকে আমি অ্যাকাউন্ট করলাম, কালকে টাকা প্রয়োজন, কালকে আমি নিয়ে আসবো। এটা একটা লং টার্ম, এটা পলিসি, এবং এই লং টার্ম তার ভিতরে যে একটা সম্পর্ক বিমা প্রতিষ্ঠান এবং গ্রাহক, তাদের মধ্যে সম্পর্কটা যদি অটুট থাকে, এখানে ভ্যারাইটিস কর্মকাণ্ড হয় এর ভিতরে, লং টার্মের ভিতরে সে মাঝে মাঝে টাকা তার প্রাপ্তি হয় অ্যাকর্ডিং টু কন্ট্যাক্ট। এরপর যখন ম্যাচিউরড হয়ে যাবে, ম্যাচিউরড হওয়ার সময় তার বিপদ আপদে সারেন্ডার, পেইড আপ, সর্বোপরি বিমা মানে ঝুঁকি, রিস্ক, তাকে আমরা ডেথ রিস্ক যেটা নেই, এই ডেথ রিস্কের টাকাটা আমরা রিকভার করতে হবে। তো এখন মুশকিল হলো সব কিছু উত্থাপন যথাসময় হয়, কিন্তু আমার যদি লিকুইডিটি ফান্ড না থাকে তাহলে আমার অবস্থা কী হবে? আমি তার দাবি উত্থাপন হলো ওই যে সেই তথাকথিত 7,000 কোটি টাকা বাজারে গ্রাহকদের প্রাপ্তি, এখানে লক্ষাধিক লোক এখানে হাহাকার করছে মার্কেটে। তা আমরা যারা কিছু সংখ্যক প্রতিষ্ঠান ভালো করছি, এটা আমাদের উপরে যথেষ্টটা ইম্প্যাক্ট করে। আমরা গত বছর নিয়ার অ্যাবাউট 3.5 লক্ষ পলিসি হোল্ডারকে আমরা ম্যাচুরিটি বিদায় দিয়েছি, এবার 1200 কোটি টাকা তাদেরকে দাবি প্রদান করেছি। অন্যান্য প্রতিষ্ঠানগুলি যারা আছে, আমাদের সমমনা কিছু প্রতিষ্ঠান আছে, তারাও এই কাজটুকু ভালোভাবে করে যাচ্ছে। তা আমরা যদি ভালো করতে পারতাম সবাই মিলে, কারণ ইন্স্যুরেন্স একটা থার্স্টিং সেক্টর, এই প্রতিষ্ঠানগুলি যেহেতু এখানে বিনিয়োগটা লং রান, এখানে এই লং রান বিনিয়োগ কিন্তু অন্য ব্যাংকেও নাই, আপনার লিজিংও নাই, এখন বিশাল, এটা আপনার 20 ইয়ার্স 25 ইয়ার্স লং রান। গ্রাহক যখন টাকা জমা শুরু করে লং রান, তাদের থেকে আমরা টাকা প্রাপ্তি হই। এই লং রানের টাকাটা কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে। কিন্তু আতুর করে যদি আমি তাকে বিনাশ করে দেই, এই গ্রাহকের সাথে যদি আমি আস্থা নষ্ট করে দিই, তাহলে তো এটা চলতে পারে না। আমরা 20 কোটি অধ্যুষিত জনসংখ্যা বাংলাদেশে, অ্যাকর্ডিং টু পলিসি ইস্যুস যেটা আমরা আইডিআরে সাবমিট করতে হয়, 2 কোটি প্লাস 2 কোটি পলিসি ইস্যু হয়েছে এই পর্যন্ত আমাদের বাংলাদেশে 20 কোটির অধ্যুষিত জনসংখ্যা থেকে। তা
তাইলে আমরা এখন পার্সেন্টেজ আমরা 10% লোক বিমার আওতা আমরা আনছি। এই 10% লোকের ভিতরেও যদি এত অনাস্থা যদি হয়ে যায়, তাহলে বাকি 90% যারা মার্কেট আছে তো তারা তো আগেই আসবে না, তারা তো আরও ভয়ে, যেটা ক্যাপার সাহেব বললো, আমি রিস্ক ফ্রি হওয়ার জন্য বিমা নিলাম, যদি আমি রিস্কের ভিতরে ঢুকে যাই, আতঙ্ক যদি আমাকে থাকে, তাহলে আমি কতটুকু সার্ভাইভ করতে পারবো? তো সুতরাং এই আস্থাটা অর্জন করার জন্য যথেষ্ট আমাদের সরকারকে ভূমিকা নিতে হবে। ডক্টর শিব্বির আহমেদ, জিডিপিতে বিমা খাতের অবদান বা ইন্স্যুরেন্স পেনিট্রেশন বাংলাদেশে খুবই কম। আস্থার সংকট এবং সুশাসনের অভাব বিমা খাত সহ আমাদের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতাকে কতটা ঝুঁকিতে ফেলছে? একটা মানুষ দিনের পর দিন বা বছরের পর বছর সে প্রিমিয়াম দিয়ে যায় এই বিশ্বাসে যে আমি যখন বিপদে পড়ব বা আমার ঝুঁকি আসবে সে সময়ে, অথবা বিমাটা যখন ম্যাচিউর হবে তখন আমি এখান থেকে রিটার্নটা পাবো। তারপর যেটা হয় যে বিমা করার সময় সে মানুষের যে এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি, যে বেশিরভাগ মানুষ সাধারণত রিস্ক অ্যাভার্স, সেই হিসাবে মানুষ কিন্তু এই ছোট ঝুঁকিটা নেয়, অল্প অল্প প্রিমিয়াম দেয়, বড় কোনো ঝুঁকির হাত থেকে যেন সে বাঁচে। সেই হিসেবে তো বাংলাদেশের বিমার পেনিট্রেশনই অনেক কম, 2 কোটির মতো বলেছিলেন ভাই, তো এটা 10%ও না, অনেক কম পেনিট্রেশন। বাংলাদেশের মানুষের ঝুঁকি কিন্তু অন্য জায়গার চেয়ে বেশি, কারণ আমাদের একটা পরিবার, যদি আমি স্বাস্থ্যের কথাও বলি, অসুস্থ হওয়া মানে হচ্ছে পুরো পরিবার নিঃশেষ হয়ে যায়, এরকম অসংখ্য ঘটনা আছে। আমরা যদি সেই আস্থাটা তৈরি করতে পারতাম যে অসুস্থতা হলে আপনি এরকম নিঃশেষ হয়ে যাবেন না, আপনার ঝুঁকিটা শেয়ার করার জন্য আমরা আসছি, বিমা তো রিস্ক পুলিংয়ের জন্যই, আমি ঝুঁকিটা শেয়ার করব, কিন্তু সেই আস্থাটা আমরা তৈরি করতে পারছি না। আস্থাটা তৈরি না করার কারণে এই সেক্টরটাও খুঁড়িয়ে চলছে এবং এটা গ্রো করছে না। বা আমরা জিডিপির কন্ট্রিবিউশনের জন্য যদি বলি, অন্য কন্ট্রিবিউশনের কথা বলি, সেটা এই জায়গা থেকে কন্ট্রিবিউশনটা সঠিকভাবে হচ্ছে না। কিন্তু এটার একটা অপার সম্ভাবনা আমি দেখি, এখানে তো বিশাল সম্ভাবনা আছে। আমাদের এত ছোট দেশে 20 কোটি মানুষের এবং আমাদের ধরেন নানান ঝুঁকি আমাদের দেশে যত বেশি, আপনি রোড অ্যাক্সিডেন্টের কথা বলেন, জলবায়ু ঝুঁকি বলেন, নানান ঝুঁকি আমাদের দেশে কিন্তু অনেক বেশি। তো সেই হিসেবে মানুষের কিন্তু রিস্ক শেয়ারিংয়ের বা ইন্স্যুরেন্সের ডিমান্ডটাও মানুষের মধ্যে বেশি থাকার কথা, যদি তারা সেটা সঠিকভাবে বুঝতে পারতো। এখন যেটা হয়, মানুষ তার আশেপাশে অন্যরা যারা ইন্স্যুরেন্সের সাথে ইনভলভ হয়েছে, তারা তো দেখতেছে, ওদের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছে যে না, ইন্স্যুরেন্সটা ম্যাচিওর হলে আমি এই সেটেল করতে পারছি না, দাবি নিষ্পত্তি হচ্ছে না, বা কারো মৃত্যুর পরে দেখা যাচ্ছে বছরের পর বছর ঘুরতে হচ্ছে, নানান কারণে ডিলে হয়, তথ্যগত ঝামেলা থাকে, নতুন নথিপত্র চায়, মানুষ দিনের পর দিন ঘুরতে হয়রান হয়ে যায়। আবার অনেক সময় যেটা হয় যে এজেন্টগুলোর মাধ্যমে আমরা প্রিমিয়ামগুলো সেল করছি, সেই এজেন্টরা কমিশনের লোভে, এটা সেটার লোভে মানুষের কাছে সঠিকভাবে পলিসিটা ক্লিয়ার করছে না। তো মানুষ মনে করতেছে আমি এই পলিসিটা নিচ্ছি বা এই বেনিফিট পাবো, কিন্তু পরবর্তীতে যখন তারা আসতেছে তখন কোম্পানি বলতেছে না, আপনার প্রিমিয়াম তো, আপনার পলিসি তো এটা কভার করে না। তো এই ধরনের নানান ঘটনাও ঘটে, যেটার কারণে মানুষ আসলে প্রতারিত হচ্ছে বলে মনে করতেছে। এই তার আস্থাটা আরও কমে যাচ্ছে। পুরো বিমা সেক্টরটাই আস্থার উপর নির্ভরশীল, মানে পুরোটাই মানুষের আস্থার উপরে। তো আস্থার জায়গাটা যদি সংকীর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা আসলে গ্রো করার সম্ভাবনাটাও কমে যায়। আমার পূর্বের আলোচকরাও বলেছেন একই কথা, যে সরকারের পক্ষ থেকে ইভেন অনেক সময় যেটা হয় যে এটা সেটেলমেন্টের জন্য আমার কোথায় যাইতে হবে এটাও আমি জানি না, এখানে কোনো অম্বার্সম্যান নাই, বা কোর্টে যদি যায় সেটা আরও দীর্ঘসূত্রিতা, বছর পর বছর লেগে যায়। তো এটার এই যে সলিউশন করা বা দাবি নিষ্পত্তির জন্য একটা সময়সীমা দিয়ে দেয়া যে এতদিনের মধ্যে দাবিটা নিষ্পত্তি করতে হবে, অথবা আমার যদি ডিজিটালি আমি ক্লেইমটা করতে পারতাম। আপনি ইউএসএতে ধরেন আমার একটা কার অ্যাক্সিডেন্ট হলো, আমি সাথে সাথে ছবি তুলে অনলাইনে সাবমিট করে দিচ্ছি ক্লেইমটা, তারপরে তারা ইনভেস্টিগেট করছে অথবা প্রিমিয়ামটা পে করে দিচ্ছে, আমার ক্লেইমটা সেটেল করছে, ইজি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে ক্লেইম করারও পদ্ধতিগত জটিলতা আছে, তারপর ক্লেইম করার পরে নিষ্পত্তির ক্ষেত্রেও জটিলতা আছে। তো এগুলোর ব্যাপারে আমার মনে হয় আরেকটু নীতিগতভাবে আলাপ আলোচনা করবার ব্যাপার আছে, যে পলিসি ডেভেলপ করার ক্ষেত্রে। জনাব রিফাতুল্লাহ, আমরা প্রায়ই দেখি অনেক কোম্পানির পরিচালনা পর্ষদ বা উদ্যোক্তারাই গ্রাহকের টাকা আইন বহির্ভূতভাবে খরচ বা আত্মসাৎ করছেন। নিয়ন্ত্রক সংস্থা থাকা সত্ত্বেও এই অনিয়মগুলো কেন বারবার আড়ালে থেকে যায়? তদারকিতে ঘাটতি কোথায়? ইন্স্যুরেন্স এবং আর্থিক প্রতিষ্ঠান যদি স্ট্রাকচারটা দেখেন, বা ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারটা আছে, এটা হলো আমাদের দেশে একটু ভিন্ন রকম। মানে ভিন্ন রকম কীরকম, আমরা পলিটিক্যাল লেভেলটাকে উপরে রাখি,
তারপর হলো নিয়ন্ত্রক সংস্থা, তারপরে হলো প্রতিষ্ঠান। মানে আমরা পলিটিক্যাল কনসিডারেশনটাকেই প্রথম প্রাধান্য দিচ্ছি, এবং সেটা ব্যাংকের ক্ষেত্রেও হচ্ছে এবং আপনার ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তাই হচ্ছে। অন্যান্য সেক্টরে হচ্ছে কি না এটা আমরা জানি, অনেক ক্ষেত্রে এইসব প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান আমরা অর্থের সাথে জড়িত, সেইগুলো পলিটিক্যাল বিবেচনা অনেক সময় হয়। এখন কথা হচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থা যেগুলো আছে সেইগুলোর নিয়ন্ত্রণ কতটুকু আছে এই কোম্পানির উপরে? 100% আছে, কিন্তু আইনও আছে, সে আইনটা প্রয়োগ করার মতো ক্ষমতা আছে কিনা, এইখানে নিয়ন্ত্রক সংস্থা তার ক্ষমতা প্রয়োগ করতে পারতেছে কিনা, যারা বোর্ডে থাকেন তারা আবার পলিটিক্যালি লিঙ্কড, এখানে একটা সমস্যা আছে। তো যারা পলিটিক্যাল পার্টির লিডার তারাও অনেকে ওইসব বোর্ডে থাকেন অথবা তাদের ইনফ্লুয়েন্স থাকে, যেই কারণে এইগুলো আসলে কার্যকর করতে পারে না। ইন্স্যুরেন্স সেক্টরেও দেখেন, প্রত্যেকটা ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানিতে যারা গ্রাহক, বীমা গ্রাহক, তাদের ব্লিডিং হচ্ছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। জনাব আবুল কাশেম, আপনাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধের ক্ষেত্রে একটি ভালো উদাহরণ তৈরি করেছে, কিন্তু সামগ্রিকভাবে বীমা খাতে কেন এখনো মেয়াদোত্তীর্ণ পলিসির টাকা দিতে বছরের পর বছর ঘুরতে হয়? এই ইমেজ সংকট দূর করতে বীমা কোম্পানিগুলোর তাৎক্ষণিক করণীয় কি? যারা গ্রাহকদেরকে আস্থা নিয়েছে, পলিসি ইস্যুস করছে, একটা সার্টেন টাইমে এটা ম্যাচিউরড হবে, তার দাবি উত্থাপন হবে। ভ্যারাইটিস আছে। তো দাবিটা যখন উত্থাপন হবে, তা সে কিন্তু কাগজ চাবে না, সে চাবে টাকা, লিকুইডিটি। এখন মুশকিল হলো যে প্রতিষ্ঠানগুলি এখন রুগ্ন হয়ে গেল, তাদের লিকুইডিটি নাই। যেহেতু তাদের লিকুইডিটি নাই, তারা তো এখন তাদেরকে বলে যে তোমরা আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, আমার কাছে টাকা নেই, তোমাকে টাকা কোত্থেকে দিব। অনেকগুলি আবেদন আইডিআরে সাবমিট করা আছে, তাদের কিছুই নেই। তাদের অ্যাসেটগুলি বিক্রি করার জন্য তারা অনুমোদন চাচ্ছে, কারণ অ্যাসেটগুলি তাদের যে সম্পত্তি আছে তারা ইচ্ছা করলে কিন্তু বিক্রি করতে পারবে না, এটা আইডিআরের অনুমোদন নিতে হবে, এখানে একটা ল আছে। তো এখন তাদের অ্যাসেটগুলি বিক্রি করে যদি তাদেরকে দাবি নিষ্পত্তি করতে হয়, তাহলে তাদের লাইফ ফান্ড কোথায়? কারণ একটা প্রতিষ্ঠানের আপনার সারপ্লাস যখন ব্যবসা করেন, আপনার ডেবিট ক্রেডিট দুইটা সাইড আছে, আপনি কত আয় করবেন, কত ব্যয় করবেন। আপনি আয় থেকে ব্যয় থেকে যেটা সারপ্লাস থাকে, এই সারপ্লাসটা আপনার প্রতি বছরই আপনার হতে এটা লাইফ ফান্ড ক্রিয়েট হয়। এই লাইফ ফান্ড হচ্ছে গ্রাহকদের আস্থা। আপনি যেহেতু ন্যাশনাল লাইফের কথা বলছেন, আমাদের বর্তমানে লাইফ ফান্ড 7,018 কোটি টাকা। যেমন গত বছর আমরা 25 সালে ব্যবসা করছি, আমরা গত বছরে 1,022 কোটি টাকা আমাদের লাইফ ফান্ডের সাথে অ্যাড হয়েছে। 24 সালের সাথে 25 সাল মিলিয়ে এখন 7,018 কোটি টাকা আমাদের লাইফ ফান্ডের স্থিতি। তো এই লাইফ ফান্ডটা কি? লাইফ ফান্ড হচ্ছে গ্রাহকের দাবি নিষ্পত্তির জন্য বিশাল বড় একটা হাতিয়ার। তো এখন এইটা যদি তারা 100 টাকা আনতে যদি তারা 500 টাকা ব্যয় করে ফেলে, তারা লাইফ ফান্ড কোত্থেকে করবে? এখন এই যে খরচের বহর, এই যে প্রতিষ্ঠানেরটা করতে হইলে বাড়ি ভাড়া, ওই যেটা আমাদের রেফার সাহেব বললো, হাইলি পেড, যাদের উচ্চ মানের যারা জব করে তাদের টাকা পয়সা দিয়ে এখন তাদের আর কিছু থাকে না। সম্প্রতি একটা প্রতিষ্ঠানে আইডিয়ার যেটা আপনার তদন্ত হলো, সে 100 টাকা আনতে 500 টাকার উপরে ব্যয় করে ফেলছে। তো এইগুলিতে হইলে তার লিকুইডিটি, তার ক্রাইসিস, সুতরাং তার লাইফ ফান্ড কখনো হবে না। তো যেসব প্রতিষ্ঠানগুলো আমাদের 36টা লাইফ ইন্স্যুরেন্স আছে, হাতে গোনা 7-8টা প্রতিষ্ঠানে কিন্তু মোটামুটি লাইফ ফান্ডের একটা পর্যায়ে আছে, মানে দাবি নিষ্পত্তি করার জন্য তারা এটা চালিয়ে যাচ্ছে, পোস্ট আছে। তা বাকিগুলি কিন্তু কোনো লাইফ ফান্ডে নাই এবং প্রতি বছর তাদের নেগেটিভ। ডক্টর শিব্বির আহমেদ, গ্রাহক যদি সময়মতো বিমার টাকা না পান, তবে সঞ্চয়ের বিকল্প মাধ্যম হিসেবে বিমার উপযোগিতা নষ্ট হয়। গ্রাহকের সুরক্ষায় এই দাবি পরিশোধের প্রক্রিয়াকে স্বচ্ছ করতে কোনো অটোমেটেড বা সেন্ট্রাল ক্লিয়ারিং ব্যবস্থার অর্থনৈতিক মডেল কি আমাদের চালু করা সম্ভব? সেটা তো অবশ্যই সম্ভব, কিন্তু দরকার হচ্ছে তার আগে আমার সেটা সমস্যাটাকে রিয়েলাইজ করা এবং আমার সদিচ্ছা থাকা। এখন আমাদের হয় যেটা, যে আমার একটা খাত এত সমস্যায় জর্জরিত, এত অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, বা মানুষ এখানে সাফার করছে, গ্রাহকরা সাফার করছে, এটা দেখভাল করার দায়িত্ব যাদের, তারা সেই সমস্যাটা রিয়েলাইজ করতেছে কি না, এইটা হলো প্রথম ধাপের কাজ। সমস্যাটা সমাধান হবে কি হবে না এটার উপরে। এখন তারা যদি সেটা রিয়েলাইজ না করে, মানুষ যে সাফার করছে, মানুষের যে ভাই বলছিলেন ব্লিডিং হচ্ছে গ্রাহকদের, সেই ব্লিডিংটা যদি আমাদের নীতি নির্ধারকদের কানে পর্যন্ত না পৌঁছায়, তাহলে তো হবে না। এখন আইডিয়ার সক্ষমতা কতটুকু আছে এটা নিয়েও আমার সন্দেহ আছে, যে 36টা লাইফ ইন্স্যুরেন্স হলেও তো আমাদের তো 80-82টা ইন্স্যুরেন্স কোম্পানি, এতগুলো কোম্পানিকে তদারকি করবার মতো সামর্থ্য বা সক্ষমতা আইডিয়ারের আছে কি না, এটা একটা ইভ্যালুয়েট করার ব্যাপার। তারপরে
আইডিআরএ বা এই ধরনের যে কোনো রেগুলেটরি অর্গানাইজেশন সংস্থা যেগুলো আছে তারা আসলে কতটা নিয়ন্ত্রণ এই কোম্পানিগুলোর উপরে রাখে। অনেক সময় দেখা যায় যে যদি জিনিসটা কোর্ট পর্যন্ত যায় বা আইডিআরএ কোনো একটা রেগুলেশন ইমপ্লিমেন্ট করতে চাইলো সেটা কোর্টে গেল, তারপরে স্টে অর্ডার হয়ে গেল, দীর্ঘসূত্রিতা তৈরি হয়। তো এগুলা তো এই জটিলতা তৈরি হচ্ছে। আর গ্রাহকদের সাথে এই বীমা নিষ্পত্তির ক্ষেত্রে বা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে যেই দীর্ঘসূত্রিতা এবং তথ্যগত জটিলতা বা আগে ইনফরমেশন জনিত যে ভুলভ্রান্তি এজেন্টদের মাধ্যমে হোক বা এর ক্ষেত্রে হোক, আবার অনেক সময় পরবর্তীতে বাংলাদেশে তথ্যগত জটিলতাও হয়। মানুষজনের নামের ভুল থাকে, পিতার নামে নিজের নামে আইডি কার্ডে একরকম, পাসপোর্টে একরকম, এ ধরনের জটিলতা থাকে। সেগুলো জটিলতা দেখিয়েও তারপরে তাদেরকে আবার হয়রানি করা হয়। মানে যতভাবে সম্ভব হয় যে গ্রাহককে হয়রানি করা, কিন্তু দিন শেষে গ্রাহককে যদি আপনি হয়রানি করেন এটাতে তো আপনি আসলে লাভবান হচ্ছেন না, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাকি যে কোম্পানিগুলো ভালো কোম্পানি আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের আস্থা কমে যাওয়ার কারণে। তো আমি মনে করি এটা যদি এই ডিজিটালি আরও মানে ডিজিটাল বীমা যেটাকে বলা হচ্ছে আর কি, যে আমি ডিজিটালি যদি ইন্স্যুরেন্স করতে প্রিমিয়াম নিতে পারি, ডিজিটালি ক্লেম করতে পারি, সলভ করতে পারি প্রবলেমগুলো, সেটা আরও মানে ইজি হয়ে যেত গ্রাহকদের জন্য এবং কোম্পানিগুলোর জন্য। আর নিষ্পত্তির জন্য তাদের কতদিনের মধ্যে নিষ্পত্তি হতে হবে এবং নিষ্পত্তি যদি না হয় কোনো জটিলতা দেখা দেয় কার কাছে যেতে হবে, কোথায় গেলে সমাধান পাওয়া যাবে, এই ব্যাপারটা প্রায়োরিটি দেওয়া উচিত। আমার মনে হচ্ছে গভর্নমেন্টের যেমন এবারের বাজেটের আলোচনা আমি দেখলাম যে কিছু সংস্কার করা হবে, এটা সেটা বলা হবে, কিন্তু স্পেসিফিক কোনো নির্দেশনা আসলে এখানে নাই। আমি মনে করি বীমা নিয়ে স্পেশাল টিম করা এবং এটার জন্য এই যে ক্রাইসিসগুলো হয় এইটা রিয়েলাইজ করা ফার্স্টে, যে এই ক্রাইসিসগুলো হচ্ছে আমাদের সেক্টরে, তারপর এটা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে জনাব রেফায়েতুল্লাহ। শুধু সরকার বা নিয়ন্ত্রণ সংস্থার দিকে চেয়ে না থেকে গণমাধ্যম এবং নাগরিক সমাজ বীমা খাতের এই স্থিতিশীলতা ও জনআস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা এবং কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করা যেতে পারে কিভাবে? এক্ষেত্রে গণমাধ্যম এবং সুশীল সমাজ কি ভূমিকা রাখতে পারে? দেখেন, বাংলাদেশে আইন যা আছে এনাফ, আইনগতভাবে আমরা স্ট্রং আইনের, কিন্তু এখন দরকার হলো প্রয়োগ। সেই প্রয়োগটা করবে হলো নিয়ন্ত্রক সংস্থা, সরকার, বিভিন্ন এজেন্সি আছে, মিনিস্ট্রি আছে। এখানে কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিজেরও ব্যাপার আছে। প্রমোশনাল ধরেন যে আমি গণমাধ্যমের কথা যেটা বললেন, অবশ্যই এখানে গণমাধ্যমের যে এখন আমি অনেক পত্রপত্রিকা এবং টেলিভিশনে দেখি যে ইন্স্যুরেন্সকে তারা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে। এটা সত্যি যে ইন্স্যুরেন্স সেক্টরের যে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, তারপরে বিভিন্ন ধরনের হয়রানি, এইগুলো পত্রপত্রিকায় কিন্তু এখন আসছে। কিন্তু আসলে কি হবে সেটা তো কোনো ব্যবস্থা দেখছি না আমরা। তা পত্রপত্রিকার যারা সাংবাদিক আছেন, টেলিভিশনের যারা সাংবাদিক আছেন, মিডিয়া পার্সোনালিটি যারা আছেন, তারা তো তাদের ভূমিকা পালন করছেন। আমার দেখা মতে, জানা মতে মেইন স্ট্রিম পত্রিকায় খুব ভালোভাবে এইগুলি কাভারেজ আসে, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিয়ন্ত্রক সংস্থা এগুলিকে হয়তো আমলে নিচ্ছেন না। আমি মনে করি যে এই ক্ষেত্রে মিডিয়া যারা আছেন বা যারা সিভিল সোসাইটি আছেন, তারা অবশ্যই একটা ক্যাম্পেইন করতে পারে, সেটা লং টার্মে একটা সুফল দিতে পারে। সেইখানে আরও মানে গ্রেটার সোসাইটির যারা আছেন সবাইকে ইনভলভ করা দরকার। ইন্স্যুরেন্স সেক্টর দেখেন, আমি এইটা ওনাদের সাথে একটু আগে আলাপ করতেছিলাম যে যারা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক এবং যারা ইন্স্যুরেন্স সেক্টরে যারা হাই আপস আছেন, তাদের একটা লেসন নেওয়া দরকার। সেই লেসনটা ওনাদের মধ্যেই আছে। লেসনটা হচ্ছে, ফর এক্সাম্পল, এই যে ব্যাংকিং সেক্টরে যে এখন বিভিন্ন ধরনের অনিয়ম হচ্ছে, এতে করে ব্যাংকের মালিকরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওনারা মালিকানা হারাচ্ছেন, শাস্তির সম্মুখীন হচ্ছেন, এবং সবথেকে বড় যে জিনিসটা ওনারা লস করছেন সেটা হলো কনফিডেন্স। যার ফলে দেখবেন যে বাংলাদেশে এখন যেই কয়টা বিদেশি ব্যাংক আছে, ওই বিদেশি ব্যাংকের প্রতি মানুষের ঝোঁকটা বেশি। আমি ব্যাংকে টাকা রেখে যদি নিজেকে আনসেফ মনে করি, তাহলে আমি কেন আমি ওইখানে যাব? তাই না? সিমিলারলি ইন্স্যুরেন্স সেক্টরে দেখেন, যারা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক, তাদের এই রিয়েলাইজেশনটা আসা উচিত যে আমি যে মানুষকে ঠকাচ্ছি, আমি যে নিজেরই শেষ করতেছি। যেসব বিদেশি
ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তাদের কাছে গিয়ে দেখেন মানুষের ভিড়। জনাব আবুল কাশেম, কোন অস্থায়ী সমাধান, সহায়তা প্যাকেজ বা জোড়াতালি দিয়ে কি আস্থা ফিরবে, নাকি পুরো খাতের গভীর কাঠামোগত সংস্কার দরকার? আপনার পরামর্শ কি? অনিয়মের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা যেটা আর কি, আসলে দুর্ভাগ্য হলো আমাদের দেশের আইনের হাত তো অনেক লম্বা, কিন্তু প্রয়োগটা যে যথার্থ হয় না। আপনি বিদেশে থাকেন, সব দেশে আপনার খবর রাখেন, যেমন প্রতিটা পদে পদে সলিসিটর আছে। ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, বিশেষ করে বিমার ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা সমস্যা হইলে ওরা সলিসিটরের সম্মুখীন হয়। কিন্তু দুর্ভাগ্য হইল আমাদের দেশে, বাংলাদেশে যতগুলি আমাদের কোর্ট আছে, বিশেষ করে আমরা লয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমার জানা মতে, আমি এই প্রতিষ্ঠানে আজকে 38 বছর, আমি এমন কোনো একটা দেখিনি যে কোনো একটা গ্রাহক বা একটু মামলা ঠুকে দিছে যে একটা বিমার নিষ্পত্তির জন্য, যেহেতু এই জিনিসটা আমাদের ধারণার বাইরে, গ্রাহকরাও ওই দিকে যাচ্ছে না। তা আসলে আমরা তো নিরাশই নই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই পর্যন্ত যা আমাদের স্বাধীনতা এত বছর বের হয়ে গেল, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আরও যাতে আমরা একটু পজিটিভ আনতে পারি, কারণ এই দেশের জনসংখ্যার অনুপাতে আমাদের যে দেশের অর্থনৈতিক ভূমিকা যেটা আর কি, উন্নয়নে, জিডিপিতে আমরা কমতে কমতে, এটা ছিল আপনার 1% প্লাস, এখন কমতে কমতে 0.40-তে চলে আসছে আমাদের জিডিপিতে। এই যে ডে বাই ডে এটা কমে, যেহেতু জিডিপি আপনার বেড়ে যাচ্ছে, যেমন এই বছর 9,38,000 কোটি টাকা বাজেট নির্ধারণ হচ্ছে, তো এখন আমাদের ইন্স্যুরেন্সের ভূমিকা কি? এখন যদি আমরা হিসাব করি, আবার দেখবো যে 0.40 থেকে আরও নিচে নেমে আসছে বাজেট নির্ধারণের ক্ষেত্রে। তা আমি সেই ক্ষেত্রে বলবো, আমাদের দেশের সরকার, আমার কাছে, তাদের কাছে আমাদের থাকবে, সুপারিশ থাকবে, এই দেশের বিশেষ করে লং রান ইনভেস্টমেন্টের জন্য বিমার মতো কোনো প্রতিষ্ঠান নেই, যেহেতু ক্যাপিটাল অ্যাকুমুলেশনের জন্য ব্যাংক থেকে যথেষ্ট বিমার ভূমিকা আছে। আমাদের আইডেল মানিটা ব্যাংকে, যেমন আমাদের টাকা কি করি আমরা, বিনিয়োগ করি মেইনলি আমরা ব্যাংকে এফডিআর হিসেবে রেখি, অথবা আমরা গভর্নমেন্ট বন্ড, যেটা আমরা বিজিডিবি যেটা আছে ওইখানে আমরা রাখি। লং রান বছরের বছর আমরা টাকা ফালাই রেখি, ওই টাকা দিয়ে দেশের উন্নয়ন কর্ম হয়। তো আমরা যদি আরও বেশি যদি আমরা কর্মকাণ্ড যদি আরও পজিটিভলি করতে পারি, প্রচুর সম্ভাবনা আছে এই দেশে। কেন আমি প্রারম্ভে বলছিলাম, আমরা মাত্র শতকরা 10 জন বিমার আওতায়, 90 জন বিমার আওতার বাইরে রয়ে গেছে। তো ওই সেক্টরটাকে যদি সরকার একটু নজর দেয়, সবাইকে মিলে, যেমন নিয়ন্ত্রণ সংস্থার কথা বলা হচ্ছে, যেমন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেসরকারি এবং সরকারি ব্যাংকগুলি পরিচালনার ক্ষেত্রে একটা মোটামুটি একটা গাইডলাইন তারা পাচ্ছে বা একটু নিয়ন্ত্রণের ভিতরে আছে। যেমন ইদানিং যেই ব্যাংকগুলি রুগ্ন হয়ে গেছে, তারা প্রণোদনা দিচ্ছে, তাদেরকে আরও সোজা হয়ে দাঁড়ানোর জন্য কিছু টাকা তারা সরকার দিচ্ছে। শুনলাম যে 18,000 কোটি টাকা ছাপাইয়ে নাকি কোন ব্যাংকে দিচ্ছে। তো এরকম বিমাতে একটু আপনারা উদ্যোগ নেন না কেন? একটা ব্যাংক করতে 450 কোটি টাকা বাংলাদেশে লাগে। আর আমাদের বিমা ক্ষেত্রে প্রথম আমরা ন্যাশনাল লাইফ পেড আপ ক্যাপিটাল ছিল 3 কোটি 1.5 কোটি টাকা দিয়ে আমরা প্রথম 1985 শুরু করছি, মাত্র 1.5 কোটি টাকা স্পন্সর ডাইরেক্টর বিনিয়োগ করছে। আজকে আমার প্রতিষ্ঠানে 50,000 কোটি টাকা কিন্তু আমার লিকুইডিটি আছে অল ওভার বাংলাদেশ। জি না, এই জন্যই তো বলছি যে প্রচুর টাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তো উদাহরণ, কিন্তু এই উদাহরণটা তো অন্য সবাই নিচ্ছে না। ধন্যবাদ। আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। ডাক্তার শিব্বির আহমেদ, বিশ্বের উন্নত দেশগুলোতে রিস্ক বেসড সুপারভিশন বা ঝুঁকিভিত্তিক নজরদারি এবং ব্লক চেইনের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। বাংলাদেশে বিমা খাতের আধুনিকায়নে প্রযুক্তিতে রূপান্তরের জন্য কি ধরনের বিনিয়োগ বা প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ। আমি রাফাত ভাই যেটা বলছিলেন যে কোম্পানিগুলো তাদের কার্যক্রমের কারণে গ্রাহকদের কাছে যে আস্থা হারাচ্ছে, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখানে যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা যেটা করি যে গ্রাহকদের ক্ষেত্রে যে মোরাল হ্যাজার্ড হতে পারে, যেটা কারণে মার্কেট ফেইলিয়ার হয় ইন্স্যুরেন্সের মার্কেটে, তো কোম্পানিগুলোর ক্ষেত্রেও এই যে কাশেম ভাই একবার বলছিলেন যে 10 জন মানুষের মধ্যে একজন ভালো থাকলে তো হবে না, বাকি 9 জনকেও ভালো হতে হবে। এখানে এক ধরনের ফ্রি রাইডিং কালচার তৈরি হয় যে 5টা বা 10টা কোম্পানি মিলে যদি বিমার প্রতি একটা আস্থা মানুষের তৈরি করতে পারে, বাকিরা সেই এফোর্টটা না দিয়ে তারা হচ্ছে সেই আস্থাটারই ক্যাশ করবে, যে আমরা এই আস্থা তৈরিতে ভূমিকা রাখবো না, কিন্তু ফ্রি রাইডিং করব, এই সুবিধাটা আমি নেব। আবার এর ক্ষেত্রে এই যে তারা এই আপনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছিলেন কয়েকবারই, যে তারা যে এই একটা সার্ভিস দিয়ে
বা গ্রাহকদেরকে আস্থা তৈরি করে একটা বিমার প্রতি ধরেন পুরো ইন্ডাস্ট্রির প্রতি একটা আস্থা তৈরি করছে মানুষের, এটা সুবিধা কিন্তু শুধু তারা পাচ্ছে না, এটা সুবিধা কিন্তু বাকি কোম্পানিগুলোও পাচ্ছে। তো এই যে তারা এখানে একটা ফ্রি রাইড করছে, আপনি এই নিয়ন্ত্রণ রেগুলেটরি অথরিটিগুলোর যে ধরনের রুলসগুলো আছে এগুলো কেউ কেউ মানছে, আবার কেউ কেউ ভায়োলেট করছে। তার মধ্যে কিন্তু এক ধরনের এই যে মোরাল হ্যাজার্ড করে একটা ভায়োলেশনের সুবিধা নিয়ে সে কিন্তু বেনিফিটেড হচ্ছে শর্ট টার্মে, সে কিন্তু লং টার্মে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করছে না। তো আমার মনে হয় এইটা রেগুলেটরি অথরিটিগুলোর জন্য আরেকটু ট্রান্সপারেন্ট হওয়া, প্রত্যেকটা কোম্পানি যখন একদম শুরুতে লাইসেন্স দিচ্ছে যখন, তখন থেকে শুরু করে তার কার্যক্রম মনিটরিং করা, ইভেন প্রয়োজন আপনি যেটা বলছিলেন যে সিভিল সোসাইটি এবং মিডিয়া কীভাবে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে, আমি মনে করি মিডিয়াগুলো ধরুন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তো প্রকাশ করতেই পারে, তারা গ্রাহকদের ক্লেমগুলো নিষ্পত্তি করতেছে কিনা বা সেটেলমেন্টটা কতদিন লাগতেছে, রেশিও কত সেটেলমেন্টে, গ্রাহকদের অভিযোগ কত, এগুলো। এটার পাশাপাশি আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমি যদি ওই যে ইয়ে করি, র্যাঙ্ক অ্যান্ড কম্পেয়ার করি, যে কাদের একটা যেমন পারফরমেন্স স্কোর বোর্ডের মতো করে, যে কাদের র্যাঙ্কিংটা কেমন বিভিন্ন ইয়ের উপরে ভিত্তি করে, যেমন ক্লেম সেটেলমেন্ট বলি বা অ্যাভারেজ কত টাইম লাগতেছে, গ্রাহকদের অভিযোগের সংখ্যা কেমন, আর্থিক সক্ষমতা কেমন, এগুলোর বেসিসে আমরা যদি একটা র্যাঙ্কিং করি তাহলে কিন্তু গ্রাহকরা একটা আস্থা পাবে, ওকে ফাইন, আমি তাহলে যাদের র্যাঙ্ক উপরের দিকে আছে তাদের কাছে আমি যাব। এটা একটা প্রেশার ক্রিয়েট করবে সে তার সুনামটাকে। আমি শুধু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে মানে ওই যে নেম অ্যান্ড শেম না, আমি একটা স্কোর বোর্ড করে গ্রাহকদের কাছেও একটা বার্তা দিতে চাই, তুমি যদি একটা বিমা নিতে চাও, করতে চাও, প্রিমিয়াম নিতে চাও, কোথায় যাবা। তাহলে কোম্পানিগুলো নিজেদের সুনাম রক্ষার্থে একটা প্রেশার ফিল করবে যে আমাকে তাহলে র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকতে হবে বা আমার স্কোরটা বাড়াতে হবে। এটা একটা উপায় হতে পারে যেটা সিভিল সোসাইটি এবং মিডিয়ার পক্ষ থেকে বা গবেষণা সংস্থাগুলোর পক্ষ থেকেও হতে পারে। আর গভর্নমেন্টের পক্ষ থেকে আমি মনে করি বিমার দাবিগুলো ডিজিটাল করার ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যুক্ত করার জন্য। দর্শক, সাময়িক জোরাতালি কিংবা অ্যাডক ভিত্তিতে পদক্ষেপ নিয়ে বিমা খাতে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন গভীর কাঠামোগত সংস্কার, কঠোর ও নিরপেক্ষ নজরদারি এবং শতভাগ স্বচ্ছতা। গ্রাহকের জমানো প্রতিটি টাকার নিরাপত্তা যখন নিশ্চিত হবে, ঠিক তখনই পুনর্গঠিত হবে আমাদের জন আস্থা। মনে রাখতে হবে, একটি সুশাসিত বিমা খাতই পারে আমাদের সামগ্রিক অর্থনীতিকে আরো শক্তিশালী ও সুরক্ষিত করতে। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জানিয়ে রাখছি, উন্নয়নী বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, পাইনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।